বেসমেন্ট থেকে বের হওয়ার পর ডক্টর আরিফ রহমান অনুভব করলেন তার হাঁটার গতি বদলে গেছে। তিনি দ্রুত হাঁটছেন না, বরং ভারী পায়ে এগোচ্ছেন। মনে হচ্ছে প্রতিটা পদক্ষেপ তাকে এমন এক জায়গার দিকে নিচ্ছে যেখানে পৌঁছাতে তিনি নিজেই ভয় পাচ্ছেন। হাতে ধরা লাল ফাইলটা যেন অস্বাভাবিক ভারী লাগছে। উপরে উঠে আসার পর তিনি একবার পিছনে তাকালেন। মতিউর এখনো দাঁড়িয়ে আছে নিচে, অন্ধকারে আধা ঢাকা মুখ, চোখ দুটো যেন অদ্ভুতভাবে স্থির। আরিফ কিছু বললেন না, শুধু ফিরে গেলেন নিজের কেবিনে। দরজাটা বন্ধ, ঘরের ভিতর নিস্তব্ধতা। তিনি ধীরে ধীরে ফাইলটা টেবিলে রাখলেন, তারপর চেয়ারে বসে চোখ বন্ধ করলেন কয়েক সেকেন্ডের জন্য। মাথার ভিতর একটার পর একটা ছবি, রাশেদের ঠান্ডা দৃষ্টি, নার্স সুমাইয়ার কাপা গলা, কেউ ঘুমায় না এখানে। আর সেই লাইন, পেশেন্ট রেগেইনড পার্শিয়াল কনসাসনেস ফর 17 মিনিটস। আরিফ চোখ খুললেন। সেই 17 মিনিটেই সবকিছু বদলেছে, তিনি নিজের মনে বললেন। তিনি আবার ফাইল খুললেন, এইবার আরো মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। ইনসিডেন্ট রিপোর্টের নিচে ছোট্ট করে একটা নাম লেখা, ডক্টর সামিউল হক। এই রিপোর্টটা লিখেছিলেন তিনি। আরিফ থমকে গেলেন। এই নামটা তিনি চিনেন। সামিউল হক এই হাসপাতালের একজন সিনিয়র নিউরোলজিস্ট ছিলেন। তিনি প্রায় 5 বছর আগে হঠাৎ করে চাকরি ছেড়ে দেন। কেউ ঠিক জানে না কেন। আমাকে তার সাথে কথা বলতে হবে। আরিফ সিদ্ধান্ত নিলেন। হাসপাতালের পুরনো স্টাফ ডিরেক্টরি ঘেটে তিনি একটা পুরনো ঠিকানা পেলেন। ঢাকার একটা শান্ত এলাকায় ছোট্ট একটি বাসা। অনেক কষ্ট খুঁজে বের করে সন্ধ্যার দিকে সেখানে পৌঁছালেন। দরজায় টোকা দিলেন, কোনো সাড়া নেই। আবার টোকা। এইবার ভিতর থেকে ধীরে ধীরে পায়ের শব্দ। দরজা খুললেন একজন বৃদ্ধ মানুষ, চোখের নিচে কালি, মুখে ক্লান্তি, আর চোখে এক ধরনের সতর্কতা। আপনি কি ডক্টর সামিউল হক? আরিফ জিজ্ঞেস করলেন। লোকটা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর বলল, আপনি কে? আমি ডক্টর আরিফ রহমান, নূর লাইফ কেয়ার থেকে রাশেদ মাহমুদের কেস নিয়ে। নামটা শোনার সাথে সাথে লোকটার মুখ শক্ত হয়ে গেল। দরজা বন্ধ করতে গেল। 1 মিনিট। আরিফ হাত দিয়ে থামালেন। দয়া করে আমার আপনার সাথে কথা বলা দরকার। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন সামিউল হক, তারপর ধীরে বললেন, আপনি ভুল জায়গায় এসেছেন। না, আমি ঠিক জায়গাতেই এসেছি। আরিফ শান্ত গলায় বললেন, কারণ আপনি জানেন সেই 17 মিনিটে কি হয়েছিল। এই কথাটা শুনে লোকটার চোখ কেঁপে উঠল। দীর্ঘ কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ধীরে ধীরে দরজা খুলে দিলেন। ভিতরে আসুন। ঘরের ভিতরটা অন্ধকারাচ্ছন্ন, জানালার পর্দাটা না, বাতাসে একটা পুরনো গন্ধ। সামিউল চুপচাপ বসে পড়লেন আরিফ সামনের চেয়ারে। আপনি কেন আবার এটা খুলছেন? সামিউল ধীরে ধীরে বললেন, কারণ এটা বন্ধ হয়নি। আরিফ উত্তর দিলেন, এটা এখনো চলছে। সামিউল চোখ বন্ধ করলেন। মনে হলো তিনি অনেকদিন ধরে এই কথাটা শোনার অপেক্ষায় ছিলেন। সেই দিন তিনি আস্তে আস্তে বলতে শুরু করলেন, রাশেদকে যখন আনা হয় আমরা ভেবেছিলাম এটা সাধারণ ট্রমা কেস। তারপর প্রথম কয়েক ঘন্টা স্বাভাবিক ছিল, তিনি বললেন, কিন্তু রাতের দিকে হঠাৎ করে সে চোখ খুলল। আরিফ চুপ করে শুনছেন, সে উঠে বসেনি। সামিউল বললেন, কিন্তু তার চোখ সরাসরি আমার দিকে তাকিয়েছিল। তার গলার কাঁপন ও দৃষ্টি আমি এখনো ভুলতে পারিনি। সে কিছু বলেছিল? আরিফ জিজ্ঞেস করলেন। সামিউল ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ। কি? কিছুক্ষণ চুপ, তারপর খুব নিচু গলায় বললেন, সে বলেছিল এটা শুধু একটা শরীর। দরজা খুলে গেছে। আরিফের বুক কেঁপে উঠল। একই কথা রাশেদ আবার বলেছে। তারপর কি হয়? সামিউল কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, ঘরের ভিতরে বাতাস যেন কেমন হয়ে যায়, মানে মনিটর গুলো একসাথে বিকল হয়ে যায়, আলো ঝিলমিল করতে থাকে। আর তিনি থেমে গেলেন। আর আরিফ চাপ দিলেন, আর আমরা একা ছিলাম না। ঘরের ভিতর নিস্তব্ধতা। এই এক বাক্য যেন পুরো পরিবেশ বদলে দিল। কেউ ছিল? আরিফ জিজ্ঞেস করলেন। সামিউল সরাসরি উত্তর দিলেন না। তিনি শুধু বললেন, আমরা 3 জন ছিলাম সেই রুমে, কিন্তু অনুভব করছিলাম 4 জন আছি। আরিফের গা শিউরে উঠল। তারপর হঠাৎ করে সবকিছু থেমে যায়। সামিউল বললেন, রাশেদ আবার আগের মতো নিস্তব্ধ হয়ে যায়। আর বাকি রিপোর্ট আমাদের লিখতে দেওয়া হয়নি। তিনি ঠান্ডা গলায় বললেন, কিছু অংশ সরিয়ে ফেলা হয়। কে সরিয়েছে? সামিউল ধীরে মাথা তুললেন, তার চোখে এক ধরনের ভয়। আপনি সত্যি জানতে চান? আরিফ কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। সামিউল খুব আস্তে বললেন, যারা চায় না দরজাটা বন্ধ হোক। ঘরের বাতাস ভারী হয়ে গেল। আরিফ সাহেব, তিনি এবার সামনে ঝুঁকলেন, আপনি যদি এই কেসে থাকেন তাহলে একটা কথা মনে রাখবেন। আরিফ বললেন, কি?